সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। চীনের সাম্প্রতিক যুদ্ধাভ্যাস জাস্টিস মিশন ২০২৫ শুধু আরেকটি সামরিক মহড়া নয়, এটি পূর্ব এশিয়ার নিরাপত্তা কাঠামো, তাইওয়ান প্রণালীর ভূরাজনীতি, যুক্তরাষ্ট্র চীন প্রতিদ্বন্দ্বিতা এবং আঞ্চলিক শক্তির কৌশলগত হিসাব নিকাশে এক গভীর তাৎপর্যপূর্ণ মোড়। ২০২২ সালে ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর থেকে চীন যে ধারাবাহিকভাবে বড় আকারের সামরিক মহড়া চালিয়ে আসছে, তার মধ্যে এই মহড়াটি আকার, ব্যাপ্তি, উদ্দেশ্যের স্পষ্টতা এবং বাস্তবসম্মত যুদ্ধ অনুকরণের দিক থেকে সবচেয়ে উচ্চমাত্রার বলে বিবেচিত হচ্ছে। বিশেষ করে এই মহড়ার মূল ফোকাস ছিল তাইওয়ানকে ঘিরে পূর্ণাঙ্গ অবরোধ বা ব্লকের অনুশীলন, যা আগের মহড়াগুলোর তুলনায় কৌশলগত দিক থেকে অনেক বেশি সরাসরি এবং আক্রমণাত্মক বার্তা বহন করে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। এই মহড়ার সবচেয়ে বড় পার্থক্য হল এর ভৌগোলিক বিস্তার। আগের মহড়াগুলোতে চীন সাধারণত তাইওয়ানের চারপাশে সীমিত ও তুলনামূলকভাবে নিরাপদ দূরত্বে অবস্থান করত, যাতে আন্তর্জাতিক নৌ ও আকাশপথে সরাসরি বড় ধরনের বিঘ্ন না ঘটে। কিন্তু জাস্টিস মিশন 2025-এ চীনের সামরিক অঞ্চলগুলো তাইওয়ানের উত্তর, দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পূর্ব এবং পূর্ব দিক ঘিরে এমনভাবে বিস্তৃত ছিল যে কিছু মহড়া অঞ্চল তাইওয়ানের আঞ্চলিক জলসীমার 12 নটিক্যাল মাইলের ভেতরেও ঢুকে পড়ে। এটি শুধু সামরিক শক্তি প্রদর্শন নয়, বরং আন্তর্জাতিক আইনের সীমারেখাকে ইচ্ছাকৃতভাবে চাপের মুখে ফেলার একটি কৌশলগত পদক্ষেপ। এর মাধ্যমে চীন কার্যত দেখাতে চেয়েছে যে প্রয়োজনে তারা তাইওয়ানের সার্বভৌম সীমা উপেক্ষা করতেও দ্বিধা করবে না। এই মহড়ার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর বাস্তব যুদ্ধ অনুকরণ। চীনের নৌবাহিনীর ডেস্ট্রয়ার ও ফ্রিগেট, বিমান বাহিনীর ফাইটার জেট ও বোমারু বিমান, ড্রোন, এমনকি দীর্ঘপাল্লার রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ যৌথ অভিযানের অনুশীলন করা হয়েছে। এর উদ্দেশ্য ছিল তাইওয়ানের আকাশসীমা নিয়ন্ত্রণ, সমুদ্রপথে প্রবেশাধিকার বন্ধ করা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ও চলমান সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা প্রদর্শন। আগের মহড়াগুলোতে এই উপাদানগুলো আংশিকভাবে থাকলেও এবার সেগুলোকে একটি সমন্বিত যুদ্ধ পরিকল্পনার মতো সাজানো হয়েছে, যা বাস্তব সংঘাতের খুবই কাছাকাছি। সবচেয়ে তাৎপর্যপূর্ণ পরিবর্তন হল ব্লকেড বা অবরোধের ওপর স্পষ্ট জোর। অতীতে চীনের মহড়াগুলোতে তাইওয়ান ঘিরে থাকা অঞ্চলগুলোকে চাপ সৃষ্টি বা সতর্কবার্তা হিসেবে উপস্থাপন করা হতো, কিন্তু জাস্টিস মিশন ২০২৫-এ প্রকাশ্যভাবে বলা হয়েছে যে মহড়ার উদ্দেশ্য ছিল তাইওয়ানের প্রধান বন্দর, বিশেষ করে কিলুং ও কাওশিয়ং অবরোধের অনুশীলন। তাইওয়ানের অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা ও সামরিক সরবরাহ ব্যবস্থার জন্য এই বন্দরগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই একটি কার্যকর নৌ অবরোধ মানে শুধু সামরিক চাপ নয়, বরং অর্থনৈতিক ও সামাজিক অচলাবস্থা সৃষ্টি করার সক্ষমতা। তাইওয়ান তার প্রায় সব জ্বালানি আমদানি করে, বিশেষ করে প্রাকৃতিক গ্যাস ও কয়লা। কয়েক সপ্তাহের কার্যকর অবরোধই দ্বীপটির বিদ্যুৎ উৎপাদন, শিল্প কারখানা এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে বিপর্যস্ত করে তুলতে পারে। এই মহড়ার আরেকটি নতুন দিক হল আন্তর্জাতিক বেসামরিক বিমান ও নৌ চলাচলের উপর সরাসরি প্রভাব। আগের মহড়াগুলোতে চীন সচেতনভাবে চেষ্টা করেছিল যাতে আন্তর্জাতিক রুটগুলো সম্পূর্ণভাবে বন্ধ না হয়, কিন্তু এবার 5টি লাইভ ফায়ার জোন এমনভাবে নির্ধারণ করা হয়েছিল যে আন্তর্জাতিক এয়ারলাইন্স ও শিপিং কোম্পানিগুলোকে রুট পরিবর্তন করতে বাধ্য হতে হয়েছে। তাইওয়ান শতাধিক অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করে এবং শত শত আন্তর্জাতিক ফ্লাইট বিলম্বিত হওয়ার শঙ্কা তৈরি হয়। এর মাধ্যমে চীন কার্যত দেখিয়ে দিয়েছে যে সংঘাতের ক্ষেত্রে শুধু তাইওয়ান নয়, গোটা আঞ্চলিক ও বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলই ক্ষতিগ্রস্ত হবে। এটি একটি পরোক্ষ বার্তা যুক্তরাষ্ট্র, জাপান এবং ইউরোপীয় শক্তিগুলোর প্রতি। তাইওয়ান প্রশ্নে হস্তক্ষেপ করলে তার মূল্য শুধু সামরিক নয়, অর্থনৈতিকভাবেও দিতে হতে পারে। তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে চীনা বিমান অনুপ্রবেশের সংখ্যাও এই মহড়াকে আলাদা করেছে। মাত্র 24 ঘণ্টায় 130টি বিমান সরটাই এবং তার 90টির এডিআইজে অতিক্রম করা 2022 সালের পর দ্বিতীয় বৃহত্তম অনুপ্রবেশ।
এটি সংখ্যার দিক থেকে নয়, বরং তাইওয়ানের প্রতিরক্ষা বাহিনীর উপর মানসিক ও লজিস্টিক চাপ সৃষ্টির একটি কৌশল। প্রতিটি অনুপ্রবেশ মোকাবেলায় তাইওয়ানকে রাডার, বিমান, জ্বালানি ও জনবল ব্যবহার করতে হয়। দীর্ঘমেয়াদে এটি তাইওয়ানের সামরিক সক্ষমতা ক্ষয় করার একটি উপায়, যাকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রী কগনিটিভ ওয়ারফেয়ার বা মানসিক যুদ্ধের অংশ হিসাবে বর্ণনা করেন। এই মহড়ার সময় নির্বাচনও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যুক্তরাষ্ট্রের $11.1 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন চীনের জন্য একটি বড় কূটনৈতিক ও কৌশলগত উস্কানি হিসাবে দেখা হচ্ছে। বেইজিং দীর্ঘদিন ধরেই বলে আসছে যে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে অস্ত্র দিয়ে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। জাস্টিস মিশন 2025 সেই ক্ষোভের একটি সামরিক বহিঃপ্রকাশ। একই সঙ্গে এটি তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট উইলিয়াম লাই চিংতে এবং তার সরকারের প্রতি একটি স্পষ্ট সতর্কবার্তা। স্বাধীনতামুখী কোনো পদক্ষেপ বা আন্তর্জাতিক সমর্থন জোরদার করার চেষ্টা সামরিক প্রতিক্রিয়া ডেকে আনতে পারে। জাপানের সঙ্গে সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনাও এই মহড়ার পেছনে একটি প্রেক্ষাপট হিসেবে কাজ করেছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মন্তব্য যে তাইওয়ানে হামলা জাপানের জন্য অস্তিত্বগত হুমকি তৈরি করবে এবং সেক্ষেত্রে জাপান যৌথ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারে। এই বক্তব্য চীনের জন্য অত্যন্ত সংবেদনশীল। জাস্টিস মিশন 2025-এর মাধ্যমে চীন জাপানকে দেখাতে চেয়েছে যে তাইওয়ান প্রণালীতে সংঘাত হলে তা জাপানের নিরাপত্তা ও অর্থনীতিকেও সরাসরি প্রভাবিত করবে, বিশেষ করে সমুদ্রপথ ও জ্বালানি সরবরাহের ক্ষেত্রে। যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়াও আগের তুলনায় ভিন্ন মাত্রা যোগ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুলনামূলক নীরবতা এবং আমি চিন্তিত নই ধরনের মন্তব্য অনেক বিশ্লেষকের কাছে কৌশলগত হিসাবের অংশ হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প প্রশাসন একদিকে তাইওয়ানের প্রতি নিরাপত্তা প্রতিশ্রুতি বজায় রাখতে চায়, অন্যদিকে চীনের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তি ও কূটনৈতিক সংলাপের দরজা খোলা রাখতে চায়। এই নীরবতা চীনের জন্য এক ধরনের সুযোগও তৈরি করে, যেখানে তারা সামরিক চাপ বাড়ালেও তাৎক্ষণিক কঠোর মার্কিন প্রতিক্রিয়া না পাওয়ার সম্ভাবনা থাকে। এই সব কিছুর সমষ্টিতে জাস্টিস মিশন 2025 আগের মহড়াগুলোর তুলনায় অনেক বেশি বাস্তব যুদ্ধের রিহার্সেল বলে মনে হচ্ছে। এটি কেবল শক্তি প্রদর্শন নয়, বরং একটি সম্ভাব্য ভবিষ্যৎ সংঘাতের কৌশলগত নকশা। চীন দেখাতে চেয়েছে যে তারা সরাসরি পূর্ণমাত্রার আক্রমণ ছাড়াই কিভাবে তাইওয়ানকে কার্যত বিচ্ছিন্ন করে ফেলতে পারে, সমুদ্র, আকাশ ও সাইবার স্পেসে আধিপত্য প্রতিষ্ঠার মাধ্যমে। এই ধরনের ব্লকেড কৌশল আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি বড় চ্যালেঞ্জ, কারণ এটি সরাসরি যুদ্ধ ঘোষণা ছাড়াই একটি দেশকে চরম সংকটে ফেলে দিতে পারে। তাইওয়ানের প্রতিক্রিয়া এখন পর্যন্ত সংযত ছিল, কিন্তু দৃঢ়। সামরিকভাবে তারা সতর্ক নজরদারি ও প্রস্তুতি বজায় রেখেছে। কূটনৈতিকভাবে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছে। তবে বাস্তবতা হলো, এই ধরনের মহড়া যত ঘন ঘন হবে, তাইওয়ানের নিরাপত্তা পরিবেশ তত বেশি অনিশ্চিত হয়ে উঠবে। একই সঙ্গে আঞ্চলিক দেশগুলো জাপান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া নিজেদের কৌশল পুনর্বিবেচনা করতে বাধ্য হবে, কারণ তাইওয়ান প্রণালীর সংঘাত তাদের অর্থনীতি ও নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত। সব মিলিয়ে চীনের নতুন যুদ্ধাভ্যাস আগের মহড়াগুলোর তুলনায় শুধু বড় বা শক্তিশালী নয়, বরং কৌশলগতভাবে অনেক বেশি স্পষ্ট ও লক্ষ্যভিত্তিক। এটি তাইওয়ান, যুক্তরাষ্ট্র এবং আঞ্চলিক মিত্রদের জন্য একটি পরিষ্কার বার্তা। চীন এখন শুধু সম্ভাব্য যুদ্ধের হুমকি দিচ্ছে না, বরং সেই যুদ্ধ কিভাবে পরিচালিত হতে পারে তার বাস্তব অনুশীলনও করে দেখাচ্ছে। এই বাস্তবতা আগামী দিনগুলোতে তাইওয়ান প্রণালীকে আরও বেশি উত্তপ্ত ও অনিশ্চিত করে তুলবে, যেখানে একটি ভুল হিসাব বা ছোট উস্কানিও বড় সংঘাতে রূপ নিতে পারে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।